আসসালামু আলাইকুম। আজকে আমরা আনপেইড ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এই সাবজেক্টের আমরা চ্যাপ্টার 6 করেছিলাম। তো আজকে আর একটা উদাহরণ করার চেষ্টা করব। তো আমরা এখন যদি যাই, তো এর ক্ষেত্রে আমি কিন্তু এর আগে চ্যাপ্টার 6-এর আমাদের হলো উদাহরণ 6 করছি এবং কি আমাদের 7ও করছিলাম, কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো এবং 8 করছি। এই যে তিনটে ম্যাথের ক্ষেত্রে কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে আমি আসলে এই জিনিসটা আমি মানে দেখাইনি, মিস্টেক হয়ে গেছিলো। তো এখানে দেখো কোনো বস্তুর তাপীয়করণ ও শীতলীকরণ সমস্যা। তো এই যে 7 নম্বর প্রশ্নটা দেখো, চুলা হইতে যখন একটি পিঠাকে তোলা হইয়াছে, ইহার তাপমাত্রা ছিল 300 ডিগ্রি ফারেনহাইট। 3 মিনিট পরে ইহার তাপমাত্রা এত। তাপমাত্রা পরিবর্তনের হার বস্তু ও পরিবেশের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক হইলে। এখানে দেখো তাপমাত্রার পরিবর্তনের হার ও বস্তু ও পরিবেশের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক এখানে দেওয়া আছে। তো সেক্ষেত্রে এখানে দেখো এই যে বস্তু ও পরিবেশের তাপমাত্রার পার্থক্য T-70, বস্তুর তাপমাত্রা T এবং কি আমাদের পরিবেশের তাপমাত্রা 70 ডিগ্রি, এরা দেওয়া আছে। এদের পার্থক্য কী হয়েছে T-70। কিন্তু এই প্রশ্ন কিন্তু আমাদের এইটুকু অংশ আছে, তাপমাত্রা পরিবর্তনের হার ও বস্তু ও পরিবেশের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক, কিন্তু এই প্রশ্নে আমাদের কিন্তু দেওয়া নাই। দেখো বাতাসের তাপমাত্রা এত 300 ডিগ্রি সেলসিয়াস এবং বস্তুটি তাপমাত্রা 15 মিনিটে কি আমাদের 70 ডিগ্রি সেলসিয়াস হইতে 340 ডিগ্রি সেলসিয়াস শিথিল হয়। বস্তুটির তাপমাত্রা কখন এত ডিগ্রি হইবে। কিন্তু এই যে আমাদের এই লাইনটুকু নাই, এই তাপমাত্রা পরিবর্তন হার বস্তু পরিবেশের তাপমাত্রা পার্থক্যের সহানুপাতিক, এইটা হচ্ছে কি আমাদের এই যে এইটুকু পর্যন্ত আমাদের চলে আসছে, কিন্তু এইটুকু পর্যন্ত, এই ওপর পর্যন্ত। কিন্তু এখানে আমাদের নাই, কিন্তু আমরা কীভাবে বের করছি, এই দেখো বস্তু ও বাতাসের তাপমাত্রার পার্থক্য আমরা তাও লিখছি। কেন লিখছি এইটুকু আমাদের বলার জন্য। আমি আসলে মানে আজকে আমি উদাহরণ আর একটা করতাম, কিন্তু এখানে একটু আলোচনা করি তার সাথে। তেমনি চ্যাপ্টার আরও তো কিন্তু নাই, দেখো চ্যাপ্টার উদাহরণ আরও তো কিন্তু আমাদের নাই। দেখো বাতাসের তাপমাত্রা দেওয়া আছে, কোনো বস্তুর তাপমাত্রা কি আমাদের, কোনো বস্তু কি 10 মিনিটে ঠান্ডা হইয়া 100 ডিগ্রি সেলসিয়াস হতে কি 60 ডিগ্রি সেলসিয়াসে পরিণত হয়, কিন্তু 40 মিনিট পর বস্তুটির তাপমাত্রা নির্ণয় করো। কিন্তু এখানে দেওয়া নাই বস্তু ও পরিবেশের তাপমাত্রা পার্থক্য, কিন্তু দেওয়া নাই, বা এখানে কি দেওয়া নাই যে তাপমাত্রা পরিবর্তনের হার বস্তু ও পরিবেশের তাপমাত্রা পার্থক্যের সমানুপাতিক, এটা কিন্তু দেওয়া নাই। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু বুঝে নিতে হবে এটা আমাদের। তাও কিন্তু এই যে এখানে দিছি যে বস্তু তাপমাত্রা হ্রাস পায়, তাহলে এখানে এই যে এখানে দেখো ওই সময় বস্তু ও বাতাসের তাপমাত্রা পার্থক্য এই যে এত, কিন্তু এখানে আমাদের দেওয়া নাই, সেই ভাষাটা কিন্তু প্রশ্নে আমাদের লেখা নাই। তো সেক্ষেত্রে আমাদের এটা লিখছি। তো এখানে তাপমাত্রা পরিবর্তনের হার বস্তু ও পরিবেশের তাপমাত্রা পরিবর্তনের কি সমানুপাতিক, এই যে এখানে হয়তো কিন্তু এই লাইনটা, কিন্তু এখানে আমাদের তা আমরা দিছি, কিন্তু এখানে প্রশ্ন কিন্তু নাই। তো এই কারণটা হচ্ছে আমাদের কিন্তু এই যে কোনো বস্তুর তাপীয়করণ ও শীতলীকরণ সমস্যা, এই রকম কোনো টাইপের প্রশ্ন আসলে আমাদের ওই টাইপটা নিয়ে আসতে হবে। কেন, এইটা নিয়মে এই যে আমাদের আছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুযায়ী শীতলীকরণ বস্তুর তাপমাত্রার কি পরিবর্তনের হার বস্তুটির তাপ ও বাতাসের তাপের পার্থক্যের সহিত সমানুপাতিক। তো এইরকম কোনো প্রশ্ন আসলেই কিন্তু আমাদের কি এইটা আমাদের ধরে নিতে হবে যে তাপমাত্রায় কি পরিবর্তনের হার কি আমাদের বস্তু ও পরিবেশের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক হবে। তো সেক্ষেত্রে আমাদের কি এইটুকু লাইন কি এই যে আমাদের সূত্র থেকে চলে চলে আসে, ঠিক আছে। তো এইটুকু আমি আলোচনা করি নাই এর আগে, সেজন্য এই এই ক্লাসেই আমি আলোচনা করলাম এতটুকুই। তো না আলোচনা করলেও কিন্তু এটা বিস্তারিতভাবে আমি বুঝাই দিছি, তো সমস্যা নাই, তাও আমি একটু আলোচনা করলাম যাতে আরও সহজে বুঝতে পারেন। তো এইটুকু কিন্তু এই যে এর হলো এইটুকু সব সময় কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এইটুকু পড়ার পর কিন্তু ম্যাথগুলো করবেন, ঠিক আছে। তারপর আমরা কি করব, এই যে মিশ্রণ ও রাসায়নিক বিক্রিয়ার সমস্যা আমরা কিন্তু আজকে করব উদাহরণ 9। দেখো এখানে কী দেওয়া আছে, মিশ্রণ ও রাসায়নিক বিক্রিয়ার সমস্যা, এটা আমাদের হেডলাইন যাকে বলে। তো আমাদের আগে পড়তে হবে কোনো রাসায়নিক দ্রব্য পানিতে দ্রবীভূত হওয়ার পর উহার অদ্রবীভূতের কি হার প্রকৃত দ্রবণ ও মিশ্র দ্রবণের ঘনত্বের পার্থক্য এবং অদ্রবীভূত দ্রব্যের গুণফলের সহিত সমানুপাতিক, এইটুকু কিন্তু বুঝতে হবে। কোনো একটা রাসায়নিক দ্রব্য আছে, তা পানিতে দ্রবীভূত হওয়ার পর উহার অদ্রবীভূত মানে কোনো একটা রাসায়নিক পদার্থ যখন পানিতে দেব, তো ওটা তো স্বাদ কিন্তু একবারেই মিশ্রিত হবে না,
কিছু অদ্রবীত অংশ থাকবে। তো তারে আবার কি হার প্রকৃত দ্রবণের কি প্রকৃত দ্রবণ আছে কিন্তু প্রকৃত দ্রবণ এবং কি মিশ্রণ দ্রবণের ঘনত্বের পার্থক্য প্রশ্ন কিন্তু থাকবে, ঠিক আছে। পার্থক্য এবং কি এই যে অদ্রবীত দ্রব্য যে থাকবে তার সেটা কি আমাদের গুণফলের সহিত সমানুপাতিক। তো সেক্ষেত্রে আমরা যখন প্রশ্ন যখন সলভ করবো তখন কিন্তু আরও সহজে বুঝতে পারবো, ঠিক আছে। তো আমি এখানে প্রশ্নটা দেখাই, কী দেওয়া আছে, 100 গ্রাম মিশ্রণ দ্রবণে 50 গ্রাম কি আমাদের দ্রব্য দ্রবীত হয়ে আছে। এটা কিন্তু আমাদের মিশ্রণ দ্রবণ পাইলাম। এই যে দেখো এখানে প্রকৃত দ্রবণ ও মিশ্র দ্রবণের ঘনত্বের পার্থক্য, এখানে মিশ্র দ্রবণ কিন্তু পাইলাম 100 গ্রাম মিশ্রণ দ্রবণে 50 গ্রাম দ্রব্য দ্রবীত হয়ে আছে। তো এখানে আমাদের মিশ্রণ দ্রবণ পাইলাম কি 50/100। যদি রাসায়নিক দ্রব্যের 30 গ্রাম দ্রব্য যদি আমি 100 গ্রাম পানির সঙ্গে কি দ্রবীত করতে চাই, এই যে 30 গ্রাম দ্রব্য আছে সেটা যদি আমি কি 100 গ্রাম পানিতে যদি মিশ্রণ করতে যাই, সেটা দেখা গেছে যে কি এই যে 30 গ্রাম দ্রব্য 100 গ্রাম পানিতে মিশ্রণ করার সময় কি আমাদের 2 ঘন্টা পর দেখা গেছে খালি 10 গ্রাম, এই 30 গ্রামের 10 গ্রাম পানি খালি মিশ্রিত হয়েছে। তো 2 ঘন্টায় যদি এই যে 30 গ্রাম দ্রব্য 100 গ্রাম পানিতে যদি খালি 10 গ্রাম দ্রবীত হয়, সেক্ষেত্রে 5 ঘন্টায় কী পরিমাণ দ্রব্য দ্রবীত হইবে সেটা আমাদের বের করতে হবে। তো এটা আমরা এখন খুব সহজেই সমাধান করার চেষ্টা করব, আপনারা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন। তো আরও একটু বেসিক যদি আলোচনা করি, তো এখানে দেখো 100 গ্রাম মিশ্রণ দ্রবণে কি 50 গ্রাম দ্রব্য দ্রবীত হইয়াছে, তাই না। তো সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু আমাদের যে কি বলছে এখানে, এটাও কিন্তু আমাদের দেখতে হবে, কোনো রাসায়নিক দ্রব্য পানিতে দ্রবীত হওয়ার পর উহার অদ্রবীতের হার। তো সেক্ষেত্রে আমাদের দেখো এত গ্রাম কি আমাদের দ্রব্য দ্রবীত হইয়াছে। যদি রাসায়নিক দ্রব্যের 30 গ্রাম দ্রব্য 100 গ্রাম পানিতে কি আমাদের সঙ্গে দ্রবীত হইতে চায়, তাহলে 2 ঘন্টায় 10 গ্রাম দ্রবীত হইলে 5 ঘন্টায় কী পরিমাণ দ্রব্য দ্রবীত হইবে। তো সেক্ষেত্রে আমাদের কি বলছে, এই যে রাসায়নিক দ্রব্যটা যখন পানিতে দেব, এই দ্রবীত হওয়ার পর সবগুলোই তো কি আমাদের মিশ্রিত হয় না। তো সেক্ষেত্রে অদ্রবীত দ্রব্য কিন্তু থাকে, যে অদ্রব্য দ্রব্য কতটুকু আছে সেটা কিন্তু আমরা জানি না, আর কত সময়ে সেটা থাকলো। সেক্ষেত্রে আমাদের কি লিখতে হবে, প্রথমে আমাদের ধরে নিতে হবে যে টি সমান টি ঘন্টায় কি আমাদের রাসায়নিক দ্রব্য হচ্ছে কি আমাদের এক্স গ্রাম, এটা কি আমাদের ধরে নিতে হবে। এক্স গ্রাম কি আমাদের অদ্রবীত দ্রব্য কি আমাদের থাকবে। তো এই সময় প্রকৃত দ্রবণ তাহলে আমাদের কত থাকবে, প্রকৃত দ্রবণের ঘনত্ব তাহলে আমাদের কত হবে, এই যে আমাদের কিন্তু প্রকৃত দ্রবণের ঘনত্ব বের করতে হবে। এই যে আমাদের এটা কিন্তু মিশ্রিত দ্রব্যের ঘনত্ব, এই যে দেখো 100 গ্রাম মিশ্রণ দ্রবণে 50 গ্রাম দ্রব্য দ্রবীত হয়ে আছে, এটা কি মিশ্রণ দ্রব্য। আর এটা কি আমাদের প্রকৃত দ্রব্যের ঘনত্ব, এটা কি আমাদের যদি রাসায়নিক দ্রব্য এখনও দেওয়া হয়নি, 30 গ্রাম দ্রব্য যদি 100 গ্রাম পানিতে মিশ্রিত করি, তো এটা আমাদের কি প্রকৃত দ্রব্য। তো এটা প্রকৃত দ্রব্য তাহলে কত হবে, তাহলে এখানে দেখো 30 মাইনাস কি আমাদের এক্স বাই কি আমাদের 100, এটা কি আমাদের প্রকৃত দ্রব্যের ঘনত্ব, ঠিক আছে। এটা কি আমাদের প্রকৃত দ্রব্যের ঘনত্ব। তো এই যে আমাদের 30 থেকে কি আমাদের যে অদ্রবীত দ্রব্য থাকবে সেটার কি আমাদের মাইনাস বাই কি আমাদের 100, এটা কি আমাদের প্রকৃত দ্রব্য। আর অদ্রবীত দ্রব্য আমাদের কোনটা হবে তাহলে, মিশ্রিত দ্রব্য তাহলে কোনটা হবে আমাদের, এই যে 100 গ্রাম মিশ্রণ দ্রবণে 50 গ্রাম কি আমাদের দ্রব্য অদ্রবীত হয়েছে, তো এটা আমাদের কি মিশ্রিত দ্রব্য। তাহলে আমাদের কি হবে এখানে অদ্রবীত দ্রব্য, তাহলে আমাদের কত হবে, এটা আমাদের কি মিশ্রিত দ্রবণ কত হবে। মিশ্রিত দ্রবণ দেখো 100 গ্রাম মিশ্রণ দ্রবণে 50 গ্রাম দ্রব্য দ্রবীত হয়েছে, তাহলে 100 গ্রামের তাহলে 50/100, এটা কি আমাদের মিশ্রিত দ্রব্য, এটা কি আমাদের মিশ্রিত দ্রব্য। এটা আমাদের তাহলে প্রকৃত দ্রব্যের ঘনত্ব পাইলাম, আর এটা কি মিশ্রিত দ্রব্যের ঘনত্ব পাইলাম। তো এই যে প্রকৃত দ্রব্য এবং কি মিশ্রণ দ্রবণের ঘনত্বের পার্থক্য, তাহলে প্রকৃত দ্রব্য আমাদের কত ছিল 30 মাইনাস এক্স বাই 100, কি আমাদের এটা থেকে কি আমি যদি এই যে 50 বাই কি আমাদের 100 থেকে যদি এটা আমরা বাদ দিই, তাহলে কি আমরা পাবো প্রকৃত ঘনত্ব, প্রকৃত দ্রব্য এবং কি মিশ্রণ দ্রব্যের কি ঘনত্বের পার্থক্য পেয়ে যাব। এবং অদ্রবীভূত যে আমাদের দ্রব্য যেটা ধরছিলাম এই যে এক্স, তার কি গুণফলের সহিত সমানুপাতিক, গুণফল তাহলে ইন্টু এক্স। আর এখানে কি বলছে হার বলতে কি আমরা জানি d/dt, কিন্তু কার হার, এই যে অদ্রবীত দ্রব্যের হার, এই যে অদ্রবীত কি আমাদের দ্রব্যের হার, তাহলে অদ্রবীত দ্রব্য আছে এক্স, তাহলে এক্স, তো এর কি হার পাইলাম, প্রকৃত দ্রবণ ও মিশ্রণ দ্রবণের ঘনত্বের পার্থক্য পাইলাম, এবং
পার্থক্য পাইলাম, এবং অদ্রবীভূত দ্রব্যের গুণফল হচ্ছে এই যে অদ্রবীভূত দ্রব্য এক্স, তার এই গুণফলের সমানুপাতিক, এই যে ইনটু অবস্থায় আছে, তার সমানুপাতিক বলতে এই যে এখানে সমানুপাতিক চিহ্ন দেবো, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখন মূল ম্যাথে যাই। তো আজকে ক্লাসটা মনে হয় একটু এলোমেলো রাখতেছে না। তো এখন আমি লিখবো সমাধান। সমাধান করি যদি, আমাদের বোঝার বিষয় কিন্তু প্রথমটুকুই, পরে খালি ক্যালকুলেশন। তো আমাদের কি প্রথমে লিখতে হবে যে মনে করি টি ঘন্টায়, মনে করি টি ঘন্টায়, ঘন্টায় কি আমাদের রাসায়নিক দ্রব্যের এক্স গ্রাম কি আমাদের অদ্রবীভূত থাকবে। কারণ কত গ্রাম অদ্রবীভূত থাকবে সেটা তো আমরা জানি না। কোনো রাসায়নিক দ্রব্য যখন পানিতে দ্রবীভূত হইবে, হওয়ার পর যে কিছু কিছু দ্রব্য কি আমাদের অদ্রবীভূত থাকবে, কারণ স্বাদ তো মিশ্রিত হয় না, মিশ্রিত হতে অনেক সময় লাগতে পারে। তাহলে কিছু দ্রব্য অদ্রবীভূত থাকতে পারে, কিন্তু সেটা আমরা জানি না। সেই ক্ষেত্রে আমরা লিখলাম টি ঘন্টায় রাসায়নিক দ্রব্য এস গ্রাম কি আমাদের অদ্রবীভূত থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা কি লিখবো যে এই সময়ে কি আমাদের প্রকৃত দ্রবণ, এই সময় কি আমাদের প্রকৃত দ্রবণ কোনটা? এই যে 30 গ্রাম দ্রব্য যখন 100 গ্রাম পানিতে মিশ্রণ করবো, এখনো করি নেই যেটা, এটা হচ্ছে আমাদের কি প্রকৃত দ্রবণ। আর এটা তো মিশ্রিত অবস্থায় আছে, দেখো 100 গ্রাম মিশ্রণ দ্রবণে 50 গ্রাম দ্রব্য দ্রবীভূত আছে। এই যে 100 গ্রাম কি আমাদের মিশ্রণ দ্রবণে, এই যে মিশ্রণ দ্রবণটাতে কি আমাদের 50 গ্রাম দ্রব্য কিন্তু মিশ্রিত অবস্থায় আছে। তো সেক্ষেত্রে আমাদের কি লিখবো যে এই সময়ে কি আমাদের প্রকৃত দ্রবণ, এই সময়ে কি আমাদের প্রকৃত কি আমাদের দ্রবণের কি আমাদের ঘনত্ব বাই 11 ঘনত্ব। তাহলে কী হবে, প্রকৃত দ্রব্যের ঘনত্ব আছে কি আমাদের এই যে 30, এখনও দেওয়া হয়নি, কিন্তু 100 গ্রাম পানিতে সঙ্গে দ্রবীভূত করব। তাহলে এখানে 30 এবং কি অদ্রবীভূত ঘনত্বের কি আমাদের 30 গ্রাম, যে আমরা কি 30 গ্রাম যখন দ্রব্য 100 গ্রাম পানিতে দেব, তো অবশিষ্ট তো কিছু থাকবে, অদ্রবীভূত তো দ্রব্য কিছু থাকবে যেটা দ্রবীভূত হবে না। তো সেটা হচ্ছে এক্স, ঠিক আছে, বাই হচ্ছে এই 100। এটা কি আমাদের পাইলাম প্রকৃত দ্রবণের ঘনত্ব কিন্তু পাইলাম। তাহলে কি পাইলাম 30 মাইনাস এক্স বাই কি আমাদের 100। এবং মিশ্রিত, এবং কি আমরা লিখবো যে মিশ্রিত কি আমাদের দ্রবণের ঘনত্ব হচ্ছে আমাদের কত হবে, তাহলে মিশ্রিত দ্রবণের ঘনত্ব হবে, এই যে মিশ্রিত দ্রবণের ঘনত্ব 100 গ্রাম মিশ্রণ দ্রবণে 50 গ্রাম দ্রব্য দ্রবীভূত হয়েছে, তাহলে কি হবে তাহলে 50/100, 50 গ্রাম দ্রব্য দ্রবীভূত আছে এই 100 গ্রামত, ভাগ করে দিলে আমাদের যেটা বাড়াবে ওটা কি আমাদের দ্রবীভূত অংশ। তাইলে আমরা মিশ্রণ দ্রবণে যার সাথে দ্রবীভূত হয়েছে সেটা পাবো। তো সেক্ষেত্রে আমরা কি দিলাম, দ্রবণের ঘনত্ব, মিশ্রিত দ্রবণের ঘনত্ব পেলাম এত, আর প্রকৃত দ্রবণের ঘনত্ব পেলাম এত। তো তাহলে কি লিখবো, অন্তরক সমীকরণ হবে। তাহলে ভাষা আরও লেখা যায়, এই যে এই ভাষাটুকু লেখা যায় যে প্রকৃত দ্রবণ ও মিশ্রণ দ্রবণের ঘনত্বের পার্থক্য, ঠিক আছে, এটা কিন্তু লেখা যায় পার্থক্য, এবং কি এবং দ্রবীভূত দ্রবণের গুণফলের সহিত সমানুপাতিক। তাহলে প্রকৃত দ্রবণ আমরা পাইছি এইটা, এবং কি তারপর কি মিশ্রিত দ্রবণের ঘনত্ব পেলাম কি 50/100। তো এই দুইটার কি আমাদের বিয়োগ ফল, এবং তার সাথে কি অদ্রবীভূত দ্রব্যের গুণফল। এই যে অদ্রবীভূত দ্রব্য, এইটা কিন্তু দেখো রাসায়নিক দ্রব্য এস গ্রাম অদ্রবীভূত থাকবে, তাহলে এটার কি গুণফল, এই যে এটাতে পার্থক্য থাকবে, তার সাথে এই যে অদ্রবীভূত দ্রব্য এক্সের গুণফলের সহিত সমানুপাতিক যে হার পাবো আমরা। তাহলে একবারে আমরা লিখি, অত ভাষা না লিখে, অন্তরক সমীকরণ হবে। তো আমরা কি লিখবো, অন্তরক সমীকরণ হবে কি, আমাদের কি দেওয়া আছে প্রশ্নে, কি বলছে এখানে। তো এখানে দেখো অদ্রবীভূত দ্রব্যের হার বলতে আমরা কি জানি, ডি/ডিটি হলো হার, কিন্তু এখানে কি বলছে অদ্রবীভূতের কি আমাদের উহার অদ্রবীভূতের কি দ্রব্যের হার, অদ্রবীভূত দ্রব্য কি আছে এক্স, তাহলে এর হার বলতে কি সময়ের সাপেক্ষে এক্স এর অন্তরজ, ঠিক আছে। এবং কি বলছে এখানে, প্রকৃত দ্রবণ ও মিশ্র দ্রবণের ঘনত্বের পার্থক্য। তাহলে কী হবে আমাদের, প্রকৃত দ্রবণ এত এবং কি মিশ্র দ্রবণ এত। তাহলে প্রথমে আমরা এটা নেব বেশিটা, তাহলে 50/100
100, 50 বাই কি আমাদের 100, এটা কিন্তু আমাদের বড় আর এটা ছোটো। তো সেক্ষেত্রে আমরা কী লিখবো এখানে মাইনাস পার্থক্য যদি কেছে 30 মাইনাস এক্স বাই বিয়োগ করে দিলাম কি আমাদের তাহলে মিশ্রিত দ্রব্যের ঘনত্ব থেকে কি আমাদের প্রকৃত দ্রব্যের ঘনত্ব বিয়োগ করে দিলাম, পার্থক্য বলছে, পার্থক্য। ঠিক আছে, এটা কিন্তু আমাদের নিয়ম। মিশ্রণ এবং কি রাসায়নিক বিক্রিয়ার কি আমাদের সমস্যা যদি এইরকম প্রশ্ন আসে এই নিয়মের মাধ্যমে আমাদের কি করতে হবে, বই কিন্তু আছে, আপনারা দেখতে পারেন। তো এটা দেওয়ার পর কি বলছে পার্থক্য এবং অদ্রবীত দ্রব্যের গুণফল। তাহলে এই যে অদ্রবীত দ্রব্য কি আমাদের এক্স, এটা তো অদ্রবীত দ্রব্য, এর গুণফল কী হবে তাহলে ইনটু এক্স। তারপর কি হচ্ছে গুণফলের সহিত সমানুপাতিক। তো এই যে এর সহিত এই যে সমানুপাতিক করে দিলাম চিহ্ন। ঠিক আছে, আশা করি সবাই খুব সহজেই বুঝতে পারছেন। তো এখন শুধু ক্যালকুলেশন। তো দেখা গেছে কি আমাদের এখানে সঙ্গে দ্রবীত, এখানে প্রশ্নটা দেখো কি 100 গ্রাম মিশ্রণ দ্রবণে 50 গ্রাম দ্রব্য দ্রবীত হইয়াছে। যদি রাসায়নিক দ্রব্যের কি আমাদের 30 গ্রাম দ্রব্য কি 100 গ্রাম পানিতে সঙ্গে দ্রবীত হইতে চায়, এই যে 30 গ্রাম দ্রব্য যখন 100 গ্রাম পানিতে দ্রবীত হবে, এই যে 2 ঘন্টায় কিন্তু এই 30 গ্রাম দ্রব্য যখন 100 গ্রাম পানিতে দেওয়া হয়েছে তার 2 ঘন্টা পর দেখা গেছে খালি এই 30 গ্রামের মধ্যে 10 গ্রাম খালি দ্রবীত হয়েছে। তাহলে 5 ঘন্টায় কী পরিমাণ দ্রব্য দ্রবীত হবে এটা আমাদের বের করতে হবে। এই 30 গ্রাম দ্রব্য যখন 100 গ্রাম পানিতে দেবো তখন 2 ঘন্টা যদি 10 গ্রাম, মাত্র এই 30 গ্রামের মধ্যে 10 গ্রাম যখন দ্রবীত হয়েছে, তাহলে 5 ঘন্টায় এই 30 গ্রাম দ্রব্য যখন 100 গ্রাম পানিতে দিয়েছে তখন 5 ঘন্টায় তাহলে কী পরিমাণ দ্রব্য দ্রবীত হবে এটা আমাদের বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখন যদি ক্যালকুলেশন করি, তো 2 ঘন্টা যদি 10 গ্রাম দ্রব্য দ্রবীত হয় তাহলে 5 ঘন্টায় আরও বেশি হবে নাকি 30 গ্রামের মধ্যে। তো সেক্ষেত্রে আমাদের এখন তাহলে বেশি যেদুক তাহলে আমরা কী করবো, ডিএক্স বাই ডিটি কি আমাদের ইনফিনিটি তুলে দিয়ে কী লিখবো এখানে বেশি যেদুক, তাহলে এখানে কি সমানুপাতিক ধ্রুবকটা কী হবে ধনাত্মক হবে। তাহলে কী লিখবো এখানে 50/100 মাইনাস কি আমাদের 30 মাইনাস এক্স বাই কি আমাদের 100 ইন্টু এক্স। তো এখন আমি ক্যালকুলেশন করবো আমরা শুধু, আর কোনো বোঝার কিছু নাই, এইটুকুই। তো এখন ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তো এখন আমরা কী লিখবো এখানে ডিএক্স বাই ডিটি, এই কে এক্স, কে এবং এক্সটা ইনটু অবস্থা আছে না, এখানে লিখলাম কে এক্স এবং এখানে আমরা লসাগু করি 100, 100 হলে লসাগু হলে কি এখানে পাবো তাহলে 50 মাইনাস 30, এখানে মাইনাস সামনে আছে তাহলে ভেতরে চিহ্নটা কি আমাদের পরিবর্তন হয়ে প্লাস এক্স হয়ে যাবে। তো তারপর আমরা কী করবো, যেখানে ক্যালকুলেশন করি যদি ডিএক্স বাই ডিটি সমান হচ্ছে কে এক্স কি এখানে পাবো 50 থেকে 30 বাদ দিলে 20 প্লাস এক্স বাই কি আমাদের 100। তো এখন যদি আমি এক্সগুলো আলাদা করি এবং এক্সগুলো যদি আলাদা করি তাহলে কী পাবো এখানে, তাহলে এখানে পাবো ডিএক্স বাই কি এই এক্সটা কিন্তু ওপর হলে কি আমাদের এই বাম দিকে আসে কি আমাদের ভাগ হয়ে যাবে ইনটু, আর 20 প্লাস এক্সও উপরে তাহলে এদিকে এসে ভাগ হয়ে যাবে এবং কি কে বাই কি আমাদের 100, আর এখানে ডিটিটা উপরে যা গুণ হবে তাহলে এখানে কি ডিটি লেখা যায়। তো তাহলে আমাদের কি পেলাম এখানে দেখো ডি এক্স বাই কী পাবো এখানে এক্স ইন্টু 20 প্লাস এক্স। তো এখানে আমরা কী পাবো তাহলে কে বাই এই 100কে ভাঙলে কি আমরা কি 20 গুণন 5 এবং ডিটি। তো এখান থেকে আমি কি পাবো তাহলে এখানে দেখো এই 20 5 20 100 না, এই 20টা আমরা যদি উপরে নেই এইখানে আনি বাম দিকে তাহলে উপরে যাবে, তাহলে এখানে 20 ডিএক্স বাই কী পাবো এখানে এক্স ইন্টু 20 প্লাস এক্স সমান হচ্ছে কে বাই 5 ডিটি। তো এখান থেকে আবার আমরা কি পাবো, তো এখানে আমি কি লিখতে পারি যে এক্স প্লাস 20 মাইনাস এক্স, তো এক্স এক্স কাটা দিলে আবার এই 20 পাবো আর এই ডিএক্স লিখলাম। ঠিক আছে, এটা আমরা বানিয়ে নিলাম। ঠিক আছে, এক্স ইন্টু 20 প্লাস এক্স কি আমাদের সমান হচ্ছে কে বাই 5 ডিটি। তো এখান থেকে আবার আমরা কি করতে পারি, তো এখানে যদি আমি আলাদা করে বা এই ডিএক্সটা কি আমাদের এই দুইটার সাথে ইনটু অবস্থা আছে গুণ করে দেই, এটা আমরা আলাদা করলাম মাইনাস এক্স ডিএক্স, আবার এই ডিএক্স এখানেও ডিএক্স কমন নেও এক্স প্লাস 20 মাইনাস এক্স এটা আবার পাওয়া যাবে। তো এখানে এক্স ইন্টু এখানে কী পাবো 20 প্লাস এক্স সমান হচ্ছে কি আমাদের এখানে কে বাই কি আমাদের 5 ডিটি। তো এখন দেখো আবার কি করা যায়, তো এখানে দেখো কী করা যায়, আলাদা করা যায় না, এই যে এক্স প্লাস 20 বাই ডিএক্স বাই কি আমাদের এক্স 20 প্লাস এক্স মাইনাস এক্স ডি এক্স বাই কি আমাদের এক্স বি আমরা কি আলাদা করে নেব। দেখো এক্স প্লাস 20 বাই কি আমাদের ডিএক্স বাই কী লেখা যায় এক্স ইন্টু 20 প্লাস এক্স মাইনাস এখানে কী লেখা যায় এক্স ডিএক্স বাই কি এক্স ইন্টু 20 প্লাস এক্স। কারণ এইটা আবার লসাগু করো, দেখো লসাগু করে দেখো আবার আগের লাইনটা পাওয়া যাবে।
তো কে বাই কি আমাদের 5 ডিটি। তো এখন দেখো এই এক্স প্লাস 20 এবং এক্স প্লাস 20 কাটা, তাহলে আমাদের কি থাকতেছে ডিএক্স বাই এক্স মাইনাস এই এক্স কাটা, তাহলে থাকতে ডিএক্স বাই কি 20 প্লাস এক্স সমান হচ্ছে কে 5 ডিটি। তো এটা আমরা দেবো কি 1 নম্বর সমীকরণ, এটা দেবো আমরা কি 1 নম্বর সমীকরণ। এখন এই 1 নম্বর সমীকরণ কী করবো আমরা সমাকলন করবো। দেখো কীভাবে করি, আগে প্রথমে আমরা লিমিটগুলো ধরে নিব। তো এখানে দেখো লিমিট কীভাবে ধরবো, 30 গ্রাম দ্রব্য যখন কি 100 গ্রাম পানিতে কি দ্রবীভূত করা হয়েছিল তখন কিন্তু সময়টা ছিল 0 সময়ে শুরু হয়েছিল নাকি, টি সমান 0 সময় কি আমাদের কি 30 গ্রাম দ্রব্য পানিতে দেওয়া হয়েছিল, তারপর কি 2 ঘন্টা পর কি আমাদের 10 গ্রাম পানি শুধু দ্রবীভূত হয়েছে। তো সেক্ষেত্রে আমরা লিমিটটা কীভাবে লিখবো এখানে দেখেন, সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এখানে টি সমান 0 হলে কি আমরা পাবো যে দ্রব্য কি আমাদের এক্স সমান হলো 30, টি সময়ে শুরু হয়েছে, তাহলে যখন টি সমান 2 হলে কী হবে আমাদের, তাহলে এক্স সমান কত হবে 30 গ্রামের থেকে কি আমাদের 2 ঘন্টা পর কি আমাদের মাত্র 10 গ্রাম কি আমাদের দ্রবীভূত হয়েছে, তাহলে অদ্রবীভূত থাকে কতটুকু, সেক্ষেত্রে আমরা কি লিখবো যে 30 মাইনাস 10, 30 মাইনাস কি আমাদের, তো এখানে দেখো প্রথমে আমার কি 30 গ্রাম দ্রব্য ছিল, তো এটা কোন সময় ছিল আমরা জানি না, তাহলে টি সমান 0 সময়ে 30 গ্রাম দ্রব্য ছিল, তো পানিতে দেওয়ার কি আমাদের 2 ঘন্টা পর হচ্ছে 10 গ্রাম শুধু দ্রব্য দ্রবীভূত হয়েছে, এই 30 গ্রামের থেকে 10 গ্রাম দ্রব্য দ্রবীভূত হয়েছে 2 ঘন্টা পর, এই 30 গ্রাম দ্রব্য যখন পানিতে দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে লিখবো কি আমাদের টি সমান 2 এবং কি আমাদের কত গ্রাম দ্রব্য অদ্রবীভূত থাকবে, তাহলে 30 থেকে যদি 10 বাদ দেয় তাহলে যেটা থাকবে ওটা হচ্ছে আমাদের কি অবশিষ্ট থাকবে, তাহলে এখানে কি 10 হবে, 30 মাইনাস 10 সমান কি লিখবো এখানে 20, এত লিমিট ধরে ভাই, এত লিমিট নিয়ে পাই, তো নিয়ে সমাকলন করে পাই, সমাকলন করে পাই, তো সমাকলন করি। ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমি একটু খাতা থেকে দেখাই, কারণ না হলে 30 মিনিট পার হয়ে যাবে। দেখো এই যে এত লিমিট নেওয়ার পর আমরা কি করলাম, এটাকে সমাকলন করবো, 1 নং সমীকরণকে কি করব সমাকলন করব। না আমি খাতায় করাই, খাতায় না করালে বুঝতে একটু অসুবিধা হবে। তো সেক্ষেত্রে আমাদের 1 নং সমীকরণটা ছিল কি আমাদের দেখো ডিএক্স বাই এক্স মাইনাস কী ছিল আমাদের ডিএক্স বাই কি আমাদের 20 প্লাস এক্স, কিন্তু এটা আমাদের কি 1 নম্বর সমীকরণ ছিল কে বাই 5 ডিটি। দেখেন আপনারা 1 নম্বর কিন্তু সমীকরণটা ছিল কি আমাদের, এই যে 1 নম্বর সমীকরণটা ছিল কি আমাদের ডিএক্স বাই এক্স মাইনাস ডিএক্স বাই 20 প্লাস এক্স সমান কে বাই 5 ডিটি। তো সেক্ষেত্রে আমরা কী করবো এখানে দেখো, তো এখানে আমাকে সমাকলন করবো যেহেতু, তাহলে উভয় পাশে সমাকলন চিহ্ন দিলাম, তো এখানে কি কে বাই কি আমাদের 5 ডিটি না, তো এখানে কি আমাদের এখানে এক্সের সাপেক্ষে যেহেতু ইন্টিগ্রেশন, তাহলে এক্সের লিমিটগুলো পাশে আদিতে ছিল 30 এবং কি আমাদের শেষে হচ্ছে 20, আর এটা কি আমাদের ছিল আদি শুরুতে ছিল 0 এবং কি পরে হলো আমাদের কি 2, তো এটাকে আমাদের ইন্টিগ্রেশন করি, তাহলে আমাদের দেখো তো কী আসে, তো এটাকে আমাদের ইন্টিগ্রেশন যদি করি, এই যে ইন্টিগ্রালটা কিন্তু এটার সাথে ইন্টি অবস্থায়, এটার সাথে ইন্টি অবস্থায়, কিন্তু এখানে ডিএক্স আছে, তাহলে এখানে ইন্টিগ্রাল 1/x ডিএক্সের সূত্র কি আমরা জানি লন এক্স, এবং কি আপার লিমিট এবং লোয়ার লিমিট বসে দাও, কি আছে এখানে, বা এটাকে আমি এখানে ভাঙে করতেছি না, ডাইরেক্ট লিমিট বসাবো, তো এখানে আমাদের কী তাহলে আসবে লন 20 প্লাস এক্স, কেন আসে এটা কিন্তু আমি দেখাইছি, এই হরটাকে যদি আমি কি অন্তরীকরণ করি তাহলে কিন্তু ডি ইন্টু 20 প্লাস এক্সে আসবে, তখন কি আমাদের তখন কিন্তু আমাদের আসবে এইরকম আকার যে ইন্টিগ্রাল 1/20 প্লাস এক্স এবং ডি 20 প্লাস এক্স, ঠিক আছে। তখন এখানে কি ইন্টিগ্রাল 1/x ডিএক্সের সূত্র, এটাকে এক্স মনে করো, এটাকে এক্স মনে করো, তাহলে কি ইন্টিগ্রাল 1/x ডিএক্সের সূত্র হয়, কেন আসে এই যে এখানে আমি আবার দেখাই 20 প্লাস এক্স সময় নেই তাও হোক, তো এখানে আমাদের কি আসবে তখন, এটা আমাদের কি যদি অন্তরীকরণ করি তাহলে আমাদের কি আসবে 20 আসলে এখানে 0, আর এটাকে অন্তরীকরণ করলে আসবে কি আমাদের ডি বাই ডিএক্স, তো এক্সের সাপেক্ষে এটা কিন্তু আমাদের, তাহলে এখানে আমাদের কি থাকতেছে এই ডিএক্স এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে কী হবে 1 হবে, তাহলে আমাদের কি আসতেছে +1, কারণ কি আমাদের আসতেছে দেখো 20 এক্সের সাপেক্ষে 20কে অন্তরীকরণ করলে কি আমাদের হবে 0, তো এখানে আমি করি 0 এবং কি প্লাস এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে হবে 1, তাহলে কী পাবো এখানে ডিএক্স 20 প্লাস এক্স সমান আসছে 1,
তাহলে দেখো এখানে ডিডিএক্স দ্বারা যদি আমি গুণ করে দেই তাহলে কি ডিডিএক্সটা এদিকে যায় কী হবে ভাগ হয়ে যাবে, তো গুণ হয়ে যাবে 20 + x সমান ডিএক্স। তো এই ডিএক্স সমান আমরা তাহলে কী বসাইতে পারি, এই যে 20 + x, এই যে 20 + x বসাইলাম, এই যে ডিএক্স সমান ডি ইন্টু 20 + x 1/20 + x। তো এটা কি আমরা তাহলে বসাইতে লন 20 + x বসাইতে পারি। তো এখান থেকে আমি কি লিমিট বসাও, লিমিট আছে কি আমাদের উপরে 20 আর নিচে 30 আছে। তো সেক্ষেত্রে এখানে আবার কি k/5 এটা কি ধ্রুবক, তাহলে এটা বাইরে নিলাম। তো এটাকে ইন্ডিকেশন করলে কী হবে, টি সাপেক্ষে ইন্ডিকেশন, তাহলে কিছু নাই যেহেতু তাহলে টি হবে, এখানে 2 এখানে 0। তো এখানে আমি যদি মানগুলো বসে দিই, এখানে এক্সের জায়গায় একবার 20 বসে দেবো, তাহলে না এখানে আমি একটু লন কমন নেই যদি, তাহলে সূচকের নিয়মে কী জানি বিয়োগের বেলা ভাগ হয়ে যায় 20 + x। এখানে লিমিট কী আছে, এখানে 20/30 সমান আছে কি আমাদের এখানে k/5 কি আমাদের টি জায়গায় যে আমাদের 2 বসাই তাহলে কি আমাদের হবে এখানে 2 মাইনাস লয়ার লিমিট বসালে কি আমাদের মাইনাস চিহ্ন দিয়ে একবার 0 বসাও, তাহলে আমাদের কি আসতেছে এখানে মান বসে দাও লন 20 বসে দাও এক্সের জায়গায়, আবার 20 প্লাস, কারণ এক্সের সাপেক্ষে ইন্ডিকেশন করছি। তো আবার কি এখানে আছে 20, আবার কি মাইনাস চিহ্ন দিয়ে লয়ার লিমিট বসাও লন দিয়ে, এখন 30 বসাও এক্সের জায়গায়, 30 কি আমাদের 20 + 30। তো এটা সমান আমরা কী পাবো তাহলে এখানে 2/5k। তো এখন আমি কি পাইতেছি, তাহলে লন 20/40 মাইনাস লন কি আমাদের 30/50 সমান হচ্ছে 2 কি আমাদের 5k। তো আমাদের কি আসতেছে তাহলে, তাহলে এখানে দেখো কাটাকাটি যদি করি 20 × 40, তাহলে 1/2 মাইনাস এখানে কি আসতেছে তাহলে 3/5, 0 0 কাটা দিলে, তো এখানে আছে 2 কি আমাদের 5k। তো এখানে দেখো আমি যদি লন কমন নেই তাহলে কি বিয়োগের বেলা কি ভাগ হয়ে যাবে 1/2/3/5 সমান কি আমাদের 2/5k। তো এখন দেখো আমাদের কি আসতেছে লন, তো এখানে আমাদের কি ভাগ উল্টি গুণন করি যদি, তাহলে হাফ গুণন কি আমাদের লবটা কি আমাদের উপরে যাবে আর লবটা নিচে আসবে, হরটা উপরে যাবে। তো এখানে কি 5/3 হবে, তো এখানে কি হবে 2/5k। তো এখন দেখো আমাদের কি আসতেছে, তো লন কী পাবো তাহলে উপরে 5 আর নিচে 3 × 6 সমান আসছে 2/5k। তো আমাদের এখানে কে এর মান বের করবো যেহেতু, তো এইটা এদিকে আসে ভাগ হয়ে যাবে, তখন আমাদের কি আসবে কে সমান হবে, তখন কি এই 5টা তখন উপরে যাবে আর 2টা নিচে আসবে, তাহলে এখানে 5/2 কি আমাদের লন 5/6, এই 5/6। তো এটা হচ্ছে আমাদের কি, তো এখান থেকে আমি কে সমান কি এটা যদি ক্যালকুলেশন করেন তাহলে কি হবে -0.46। তো আমার কে এর মান আমরা পাইলাম। তো আমাদের কি মান কি বের করতে বলছে, আমাদের প্রশ্ন কিন্তু বলছে কি যে 30 গ্রাম দ্রব্য 100 গ্রাম দ্রব্য পানিতে কি দ্রবীভূত হতে চায় 2 ঘন্টায় 10 গ্রাম দ্রবীভূত হইলেও 30 গ্রামের মধ্যে 100 গ্রাম পানিতে কি খালি 10 গ্রাম দ্রবীভূত হয়েছে 2 ঘন্টায়, তাহলে 5 ঘন্টায় তাহলে কি পরিমাণ হবে, তাহলে 5 ঘন্টায় আমাদের বের করতে হবে। তাই আদিতে যেটা আমরা ধরছিলাম ওটাই ধরবো, যে t = 0 হলে x = 30 এটা ধরবো। তাহলে এখানে লিখবো এখন t = 0 হলে কি আমাদের x সমান হচ্ছে 30, তেমনি 5 ঘন্টায় তাহলে কত হবে, 5 হলে x সমান কি ধরবো x ধরলাম, কারণ x এর মানটা বের করব। তো এত লিমিট নিয়ে পাই, এত লিমিট নিয়ে 1 লংকে সমাকলন করে পাই, 1 লংকে সমাকলন করে পাই, সমাকলন করে পাই। তো 1 নং সমীকরণটা আমাদের কি ছিল, যে dx/x মাইনাস কি আমাদের এখানে ছিল dx/কি আমাদের 20 + x। তো এখানে আমাদের সমান কি, এখানে পাবো k/5 dt। তো এটা কি আমাদের সমাকলন চিহ্ন দিলাম, এখানে কি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, তাহলে x এর লিমিটগুলো বসাই, এটা আদিতে ছিল 30 এবং কি পরে হয়েছে আমাদের x, এবং কি আমাদের এখানে শুরুতে ছিল সময় হচ্ছে 0 এবং কি পরে হলো 5 মিনিট। তো এখানে আমি যদি ওই একইভাবে এটাকে ইন্টিগ্রেশন করি, এটার সাথে ইন্টিগ্রেশন আছে, এটার সাথে কিন্তু আছে, তো এটাকে ইন্টিগ্রাল 1/x dx এর সূত্র কি জানি ln x। তাহলে এখানে কি লিমিট বসে দাও, x/কি আমাদের এখানে আছে, না লিমিট এখানে আমি বসাচ্ছি না, এখানে কি ln x মাইনাস এখানে আবার কি এই ইন্টিগ্রাল কি আমাদের 1/20x dx সমান আমরা কি এর আগে বসাইছিলাম কি ln 20 + x, কীভাবে হয়েছে এর আগে আমি দেখাইছি। তো সেক্ষেত্রে লিমিট আমরা একবারে বসাবো x/কি আমাদের এই যে x/30, এই ব্র্যাকেট দিয়ে দুইটাতে একবারে বসাবো। তো এখানে কি k/5 হচ্ছে আমাদের কি ধ্রুবক, সামনে নিলাম টি সাপেক্ষে ইন্টিগ্রেশন, তাহলে এখানে কিছু নাই যেহেতু, তাহলে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন সেটা বসবে, তাহলে টি সাপেক্ষে ইন্টিগ্রেশন টি বসালাম। তো এখানে কি আমাদের 5 হবে, এখানে আমাদের কি 0 হবে। তো এখানে আমি যদি লন কমন নেই তাহলে কি হবে, সূচকের নিয়মে জানি কি বিয়োগের বেলায় কি আমাদের ভাগ হয়ে যায় x/20 + x, 20 +
এক্স সমান এখানে কি আপার লিমিট এবং লোয়ার লিমিট বসে দাও, তাহলে এখানে কি আছে এক্স আছে, আর এখানে কি আছে আমাদের 30 আছে। তো আমাদের কি এখানে থাকতেছে k/5, আর এখানে কি টির জায়গায় 5 বসে দাও, আর লোয়ার লিমিট বসে গেলে মাইনাস দিয়ে 0 বসে দাও একবার টির সাথে। তো লিমিট বসা আপনারা সবাই ভালোভাবে জানেন, আমি জানি, আমি জানি না, তবে জানেন আপনারা। আর 1 মিনিট সময় আছে, সেক্ষেত্রে আমি এখানে দেখাচ্ছি। তো এখানে লিমিটগুলো বসে দেবেন। তো এক্সের জায়গায় এক্স বসাবেন, আর কি আমাদের এখানে, আর পরে লোয়ার লিমিট কি বসাবেন, এক্সের জায়গায় 30 বসাবেন, এটাও 30, এখানে 30, এই যেখানে বসানো হয়েছে। আর এখানে কি আছে 5 তো এখানে 5 উপরে আছে, এখানে নিচে আছে। আর এখানে কি লন x/20 প্লাস কে মাইনাস এই লন, আর এখানে কি 30, আর নিচে হচ্ছে 50, তাহলে এখানে 0 0 কাটা দিলে 3/5 থাকে। এখানে কি ক্যালকুলেশন আশা করি সবাই পারবেন। তো লিমিট কিন্তু আপনারা বসাইতে পারবেন আশা করি। সো লিমিট আগে প্রথমে এক্সের বসাবে, তারপর কি মাইনাস চিহ্ন দিয়ে এই লন, আবার এই 30 এক্সের জায়গায় এখানে বসাইছি, আর 20 এই প্লাস এই 30 আবার এক্সের জায়গায় বসানো হয়েছে। আর এখানে তো এই যে কাটাকাটি করলে কী থাকবে, আর এটা তো পরের পৃষ্ঠায় আমি দেখাচ্ছি। এই ক্যালকুলেশনটুকু আপনারা একটু দেখে নেবেন, কারণ ভিডিওটা আর লং না করি। তো এখানে এইভাবেই আমাদের লন কমন নিলে কি আমাদের এখানে আসে। তো x/20 প্লাস কেস 20 প্লাস কি আমাদের এক্স, এবং কি আমাদের ভাগ উল্টি গুণন আমরা সূচকের নিয়মে কিন্তু লন কি বিয়োগ থাকলে কি ভাগ হয়, তো ভাগ উল্টি একবার গুণন করা হয়েছে কে। তো এখান থেকে আমরা কি ক্যালকুলেশন করছি, দেখো এখানে লনটা কি এইদিকে যা ভাগ হবে, আর 1/লন সমান কি লেখা যায়, আর এই কেটা উপরে, আর এলো 5/3টা এইদিকে আসে কি আমাদের হয়েছে, ডান দিকে আসে 3/5 পরিণত হয়েছে। আর এখানে x/কি 20 প্লাস এক্স, আর তেমনি এখানে x/কি আমাদের 20 প্লাস এক্স সমান কি লেখা যায় 3/5। আর এখানে কে এর মানটা বসে দেওয়া হয়েছে, এর আগে কে এর মান বাই গেছিলাম -0.46। তো এখানে কি x/20 প্লাস এক্স, এখানে কি এটা সমান আমরা কলে কি 0.38 পাবো, ও এখানে x/20 প্লাস এক্স এবং 38 কী পাবো, 38 পয়েন্টটাকে ভেঙে কি 1/8 লিখছি।